हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডব্লিউপি বইয়ের প্র্যাকটিস সেটটা শুরু করেছিলাম, সেই প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করছিলাম এবং জিআইয়ের সমাধান করছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা অঙ্কের সমাধান করব, ক্লাস নম্বর 6। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আর ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। যে একটি বৃত্তাকার এবিসি একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সঙ্গে যাত্রা শুরু করলো। এবিসি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। যদি তারা একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে আবার সেই স্থানে মিলিত হবে। এখানে বলা আছে একই পথে যখন আসছে, মানে তাদের যে পার্থক্যটা সেটা বলা আছে। আর সমান ভাগে ভাগ বলা থাকলে গসাগু করতে হয়। আর এখানে আমাদের পার্থক্য বলা আছে, মানে এ বি সি একটা বৃত্তাকার পথ আছে, প্রথমে হয়তো এ আছে, তারপরে হয়তো বি আছে, তারপরে হয়তো সি আছে, এরকম করে আছে। তাদের একটা সময়ের পার্থক্য বলা আছে। এগুলো তো সময়ের পার্থক্য। পার্থক্য বলা থাকলে আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে এখানে 252, 308 এবং 198 এর আমরা লসাগু বের করব। ঠিক আছে, তাহলে এখানে লসাগু কত হবে? 252, 308 আর একটা হচ্ছে 198। প্রথমে আমরা কত দিয়ে পাঠাবো? 4 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না। প্রথমে আমাদের 2 দিয়ে যাবে। 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে যাবে 15 দুগুণে 30, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এটা আবার 11 দিয়ে যাবে। 11 দিয়ে হবে, এটা তো যাবে না, 126 এটা নামিয়ে দিলাম। 11কে 11, 4 11 44, 9 11 99। 7 দিয়ে এটা 7 দিয়ে যাবে। 7 দিয়ে 7 একে 7 আর 7 8 56, 7 দুগুণে 14 আর এদিকে হচ্ছে 9। তারপর এটা আবার 3 দিয়ে পাঠাও, 9 দিয়েই পাঠাও। 9 দিয়ে পাঠালে আবার হবে না, এক ঘর করে আমাদের যেন হয়। 3 দিয়ে যাবে, হবে কত? 3 6 18, 3 একে এটা তো 2 নেমে যাবে, 3 3 9। আবার 3 দিয়ে যদি তুমি পাঠাও আবার কত হবে? এদিকে হবে 3 দুগুণে 6, এদিকে 2 আর এদিকে 3 একে 3। ঠিক আছে, আবার তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 1 1, অর্থাৎ প্রতিটাতে 1 এলো। এবার এদিকে আমাদের গুণ করতে হবে। প্রথমে 2 আর এদিকে 2 আছে, 2 দুগুণে 4 হলো 4, আর এদিকে 3 3 9, তাহলে 4 9 36। 36 ইন্টু 7, যদি 7 ইন্টু 11, তাহলে 6 7 42 2 হাতে থাকলো 4, 6 7 42 2 হাতে থাকলো 4, 3 7 21, 21 আর 4 হচ্ছে 25। 252 সাথে এবার 11 যদি গুণ করি তাহলে কত হবে? 5 2 7, 5 2 7 আর 2772। এত কি পেলাম? এগুলো সেকেন্ড আছে, মানে আমরা সেকেন্ডে পেলাম। 2772কে এবার মিনিটে আনতে হবে আমাদের। মিনিটে আনতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে 2772কে 60 দিয়ে যদি ভাগ করি, 6 2 দিয়ে তো ভাগ যাবে, 7 7 14, 4 18। হ্যাঁ, এটা 6 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে 6 10 60, 6 দিয়ে হচ্ছে 4 6 24 আর 6 6 36, 6 দুগুণে 12। 2 দিয়ে আবার যাবে, 5 দুগুণে 10, 2 দিয়ে হবে 2 3 1, 231। 5 দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে 4 5 20, 4 5 20 আর এদিকে হচ্ছে 5 6 30। এদিকে এই 46 পূর্ণ 1 ভাগশেষ থাকছে 1/5। এবার 46 মিনিট একটাই অপশানে আছে। এবার 1/5 মিনিট। এবার 1/5 মিনিটকে যদি তুমি ঘন্টাতে করতে যাও তো এটাকে তুমি 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এদিকে 5 12 60, তাহলে 46 মিনিট আর এদিকে হচ্ছে 5 12 60, অর্থাৎ 12 সেকেন্ড। ঠিক আছে, এটাকে 60 দিয়ে গুণ করলে সেটা সেকেন্ড হয়ে যাবে। তাহলে 46 মিনিট 12 সেকেন্ড। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এখানে আমরা সংখ্যাটা প্রথমে বের করতে হবে। তাহলে এখানে আমি প্রথমে বেসিকটা বলছি, এরপর ট্রিক্সটা বলবো। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাটা ইকুয়াল টু কী হবে? যে সংখ্যা মানে ভাজ্য আমাদের বের করতে হবে। কী হবে? ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে ভাগশেষ। এইটা আমাদের ফর্মুলা সংখ্যা বের করা বা ভাজ্য বের করার।
ঠিক আছে। এবার এখানে 899 দ্বারা ভাগ করলে মানে এটা আমাদের কি ভাজক, ঠিক আছে, এখানে লিখলাম। এখানে আমাদের ভাগফল দেওয়া নেই, সুতরাং আমরা লিখব না। এবার 63 আছে, তাহলে যোগ চিহ্ন আমাদের 63 ভাগশেষ বলা আছে, তাহলে এখানে আমরা ভাগশেষ 63 লিখলাম। ভাগফল দেওয়া নেই মানে সেটাকে আমাদের 1 ধরতে হবে, তাহলে গণিত 1 করলে 899 হবে। এটাকে যোগ করতে হবে 63-র সাথে, ঠিক আছে। 63-র সাথে যোগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। সংখ্যাটা পেয়ে সেটাকে কি করতে হবে 29 দ্বারা ভাগ করতে হবে, মানে এই 899-র সাথে 63 যোগ করে যেটা হবে সেটাকে 29 দ্বারা ভাগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট। পরীক্ষা হলে তোমরা 899-র সাথে 63 যোগ করে 29 দিয়ে ভাগ করে এই অ্যান্সারটা করতে পারবে। কিন্তু আমরা এখানে এটাও করব না, আমরা কি করব 63 যখন আছে, এই যে 63 ভাগশেষ আছে, এই ভাগশেষকে যদি আমরা 29 দিয়ে ভাগ করব তো সেম আমাদের একই ভাগশেষ থাকবে। কি বললাম, এই যে এই সংখ্যা বের করে 29 দিয়ে তুমি ভাগ করে একবার দেখবে যত ভাগশেষ থাকবে, এই যে এই যত এই ভাগশেষটা অর্থাৎ 63কেই তুমি যদি 29 দিয়ে ভাগ করো তবে সেম একই ভাগশেষ থাকবে। 2 দিয়ে এটা যাবে, তাহলে 9 দুগুণে 18, আর এদিকে হচ্ছে 58, আর এদিকে হচ্ছে 5 ভাগশেষ, তাহলে এখানে আমাদের 5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 5 ভাগশেষ থাকছে এখানে। শুধুমাত্র পরীক্ষা হলে আমরা কী করবো, এই যে ভাগশেষ যেটা থাকবে এটাকেই যদি আমি 29 দিয়ে ভাগ করি তবে যে ভাগশেষটা থাকবে সেটা হবে আমাদের রাইট অ্যান্সার। স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়, আর নৌকার বেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, তবে স্রোতের বেগ কত হবে? তাহলে এখানে নৌকার প্রতিকূলে একটি নৌকা এত যায়, মানে প্রতিকূলে গতিবেগটা দেওয়া মানে বের করতে হবে। প্রতিকূলে অর্থাৎ প্রতিকূলে যে স্পিড ইকুয়াল টু কি ডিস্ট্যান্স বাই সময়, তাহলে ডিস্ট্যান্স হচ্ছে 12 কিলোমিটার বাই সময় হচ্ছে কত, সময় হচ্ছে 45 মিনিট। এবার মিনিটকে যদি ঘন্টাতে করতে যাই তাহলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা জানি। এই 60টা উল্টে আবার উপরে চলে যাবে, তাহলে 15 দিয়ে কাটো 4 15 60, 15 দিয়ে কাটো 3 দিয়ে কাটো 4, তাহলে 4 4 16, ঠিক আছে, 16 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি 16 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। এবার নৌকার বেগ অর্থাৎ বোট স্পিড বলা আছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে এবার আমাদের কি করতে হবে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগের ফর্মুলা কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কি স্ট্রিম স্পিড। তাহলে এখানে আমাদের এই প্রতিকূলের গতিবেগ বলা আছে, তাহলে অনুকূলটা আমাদের বের করতে হবে। অনুকূলটা কি করে বের করব, তাহলে এখানে আমরা বোট স্পিড ইকুয়াল টু আমরা কি জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, প্রতিকূল আমাদের 16 কিলোমিটার বলা আছে, এটা বাই 2, তাহলে এ অর্থাৎ অনুকূল প্লাস প্রতিকূল এইটা ইকুয়াল টু কত হবে, কোনাকুনি 30 দুগুণে 60 হবে, তাহলে এই 16টা প্লাস এদিকে হবে -16, তাহলে অনুকূল ইকুয়াল টু কত হবে এদিকে হবে 44। তাহলে অনুকূলে গতিবেগ আমরা পেয়ে গেলাম 44, তাহলে এখানে অনুকূলে লেখো 44 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে কত আছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে -16, এটা বাই হচ্ছে 2, তাহলে এদিকে 8 6 2 28/2 মানে হচ্ছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে স্রোতের বেগ। এক ব্যক্তি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে দ্রব্যটা কিনেছিল কত টাকায় সেটা বের করব। মানে এই যে একটা 10% ক্ষতিতে বিক্রি করে সে যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার কি হতো 18% লাভ হতো। তাহলে সে কিনেছিল ধরলাম 100 টাকা, ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, 100 টাকার 10% ক্ষতিতে বিক্রি করেছে মানে সে নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে। সে যদি কিছু মূল্যে বেশি মূল্যে বিক্রি করতো তবে তার এই 18% লাভ হতো। এই যে যেখানে 90 হয়েছিল সেখানে তার 18% লাভ হতো, মানে কত হতো 118। তাহলে এখানে 90 থেকে কত ইউনিট বেশি মূল্যে বিক্রি হচ্ছে, 90 থেকে এখানে 10-এর সাথে 18 যোগ করো অর্থাৎ এটা ডিফারেন্স করো দেখবে 88 হচ্ছে।
ঠিক আছে। এই যে 90 ছিল, 28 ইউনিট বেশি মূল্যে বিক্রি করলে তার 18% লাভ হতো, অর্থাৎ 118 টাকা হতো। কিন্তু এই 28-এর ভ্যালু কত বলা আছে? 5600 টাকা বেশি দামে বিক্রয় করতে হতো, কিন্তু এখানে বলা আছে 2800। তাহলে 2800-র ভ্যালু হচ্ছে কত? 5600। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 28 দুগুণে 56, অর্থাৎ 200। তাহলে এখানে আমাদের এই ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 ইউনিট ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? অর্থাৎ এখানে 20,000 হবে। এটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম, অর্থাৎ সিপি। এবার এই সিপির ওপরে তো লাভ হয়, 20% লাভ করতে হবে। তাহলে এখানে 20,000 টাকার 20% লাভ, অর্থাৎ 120, তলায় হচ্ছে 100। এদিকে দুটো শূন্য কাটা গেল, 12 দুগুণে 24, আর এদিকে হচ্ছে 3টে শূন্য, 24,000 টাকা। তাহলে কত মূল্যে দ্রব্যটি 20% লাভে যদি বিক্রয় করতো, তবে সেই বিক্রয় মূল্য কত হতো? 24,000 টাকা হতো। 4x - 3y অনুপাত 2x + 3y, এটা ইকুয়াল টু 1:3 আছে। তাহলে x অনুপাত y সমান কত হবে? তাহলে এটাকে অনুপাত হিসেবে যদি লিখি, তাহলে 4x - 3y, তলায় কত? তলায় হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y, এটা বাই কত? 1/3। কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে? তাহলে এদিকে হচ্ছে 3 × 4 = 12x, ঠিক আছে। 3 × 4 = 12x মাইনাস হচ্ছে 3 × 3 = 9y, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y। একদিকে x আর একদিকে ওইগুলো করো। তাহলে এদিকে 12x আছে, প্লাস 2xটা সমানের এদিকে গেলে মাইনাস 2x হবে। এটা ইকুয়াল টু 3y আছে, মাইনাস 9yটা সমানের এদিকে গেলে প্লাস 9y হবে। তাহলে এদিকে হচ্ছে কত? 10x, আর এটা ইকুয়াল টু কত হচ্ছে? 12y। তাহলে x অনুপাত y ইকুয়াল টু কত হবে? x অনুপাত হয়। তাহলে x এর সাথে কত গুণ হয়ে আছে? 10 গুণ হয়ে আছে। তাহলে x এর 10কে ভালো লাগবে না, কাকে ভালো লাগবে? y এর 12কে ভালো লাগবে। আর y এর সাথে কত গুণ হয়ে আছে? 12 গুণ হয়ে আছে। তাহলে y এর 12কে ভালো লাগবে না, x এর 10কে ভালো লাগবে। 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 5, 6:5, ঠিক আছে, 6:5। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি কত বলা আছে? 195। তবে হারিয়ে যাওয়া পাতা নম্বর সংখ্যা দুটি কত? তাহলে 20টা পাতা আছে, 1 2 3 এইভাবে। এবার 20টি পাতার যোগফল বের করো। তাহলে এখানে 1 + 2 + 3 এইভাবে আমাদের কত আছে? এইভাবে আমাদের 20 পর্যন্ত আছে, ঠিক আছে। এবার 20টি যদি যোগ করি, পরপর যে নাম্বার যোগ করার সূত্র সেটা কি? n ব্র্যাকেটে n + 1 বাই হচ্ছে 2। তাহলে এখানে 20 × n + 1, অর্থাৎ 20 + 1, n মানে হচ্ছে শেষ টার্ম, লাস্ট টার্ম, n + 1 অর্থাৎ 21 বাই হচ্ছে 2। 2 দিয়ে কাটো 10, অর্থাৎ 210। এটা হচ্ছে টোটাল বইয়ের পাতা। কিন্তু দুটো পাতা হারিয়ে যাওয়ার জন্য সেটা হয়েছে কত? 195 পাতা, ঠিক আছে। 195 পাতা এই সমষ্টিটা। এই বাকি পাতাগুলোর মানে দুটো পাতা হারিয়ে গেছে, বইয়ের নম্বরটা হয়েছে কত? 195। তাহলে এখানে কত পাতা হারিয়েছে? এখানে আমরা দেখছি কত? 15 নম্বর। দুটো সংখ্যার পাতা মানে দুটো পাতা হারিয়েছে, আর দুটো পাতার যোগফল আমাদের কত? 15 হচ্ছে। কারণ এখানে 210 ছিল, এটা 20টি পাতার যোগফল, ঠিক আছে। এবার দুটো পাতা হারিয়ে গেছে, ঠিক আছে। একটি পাতাতে কটা থাকে? দুটো পাতা, মানে হয়তো যদি এরকম একটা পাতা থাকে, এর সামনের দিক আর পেছের দিকে, মানে টোটাল দুটো। তাহলে এদিকে হচ্ছে 18টা পাতার যে যোগফল সেটা হচ্ছে 195। তাহলে ওই যে দুটো পাতা হারিয়েছে, এটার যোগফল কত হবে? 15 হবে। তাহলে এখানে কোন অপশানে দেখো 15? 7 আর 8 যোগ করলেই 15 হয়, 66। এবার 67। একটি অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ এবং ভাজক 135 বলা আছে, তবে ভাজ্য কত হবে? তাহলে এখানে আমরা ভাজ্যের ফর্মুলা সরাসরি লিখব, যে ভাজ্য ইকুয়াল টু কি? ভাজক গণিত ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ, ঠিক আছে, প্লাস হচ্ছে ভাগশেষ। প্রথমে ভাজক আমাদের 135 বলাই আছে, তাহলে ভাজক যখন 135 বলা আছে, তাহলে ভাজকের সামনে 135 আমরা লিখি, ঠিক আছে। এবার
কি বলা আছে, এই যে ভাজক ভাগশেষের 9 গুণ, ভাগশেষের 9 গুণ, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ নিশ্চয়ই 135কে 9 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 9কে 9, 9কে 9 আর এদিকে হচ্ছে 5 9 45, এটাকে ভাগ করে কত পেলাম 15 পেলাম। এবার দেখো এই যে 15-র মানে এখানে বলা আছে ভাগশেষের 9 গুণ কে ভাজক, তাহলে এখানে 15-র দেখো এবার 9 গুণ 135 হবে। যখন এরকম বলবে যে এইখান থেকে তোমাকে এখানে বের করতে হবে, তখন এখানে আমাদের গুণ বলা আছে মানে ভাগ করবে, কারণ এই যে ভাগ এটাকে ভাগ করে আমরা 15 পেলাম, এইটার 9 গুণ করো দেখো 135 পেয়ে যাবে। এবার বলা আছে কি ভাগফল ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ যদি 15 হয় তাহলে ভাগফল কত হবে এর 5 গুণ, তাহলে 15-র 5 গুণ করো, 5 15 75, ঠিক আছে। ভাগফল হচ্ছে ভাগশেষের 15 গুণ, ভাগশেষ ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 15 হলে ভাগফল 75। এবার এই দুটোকে যোগ করে আমাদের এই 15 যোগ করলে আমাদের অ্যান্সার আসবে। এটাকে যদি 135-এর সাথে আমি এই পাশে গুণ করছি যে 75, 5 5-এ 25-এর 5 হাতে থাকলো 2, 3 5-এ 15, 2 17 আর এদিকে 5 একে 5 6, 675, এদিকে হচ্ছে 5 7-এ 35 হাতে থাকলো 3, 3 7-এ 21 আর 3-এ 24 হাতে থাকলো 2, 9 5 7 5 হচ্ছে 12, 2 হাতে থাকলো 1, 4 6 10, 1 11। এটা এবার এই 10,125, 10,125-এর সাথে কি করতে হবে আমাদের এই 15টাকে যোগ করতে হবে, তাহলে 10,140, ঠিক আছে 10,140। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন, তবে ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবেন। 3 জন আছে, কে কে, রাম আছে, শ্যাম আছে আর হচ্ছে যদু, ঠিক আছে। যদুর থেকে 400 টাকা বেশি পাই কে শ্যাম, এইটা আমরা শেষ দিক থেকে অঙ্কটা করব, সুবিধা হবে। যদুকে যদি আমরা এক্স ধরি তাহলে শ্যাম কত পাবে 400 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 400 টাকা শ্যাম পাচ্ছে। বলা আছে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, তাহলে শ্যাম এক্স প্লাস 400 পাচ্ছে, তাহলে রাম কত পাবে এক্স প্লাস 600 টাকা পাবে। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছ? এরপর টোটাল ব্যবসার শেষে 3500 টাকা লাভ করেন, আর এখানে 7,000 টাকাটাকে তারা এই অনুপাতে ভাগ করেছে, 7,000 টাকাটাকে এই অনুপাতে ভাগ করেছে, তাহলে মোট আমরা কত টাকা পাচ্ছি এখানে এক্স আর এক্স অর্থাৎ 3টে এক্স, টোটাল এখানে কত ইউনিট টাকা 3x প্লাস হচ্ছে 600 আর 400 হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে 3 জনের মোট টাকা, আর এখানে 3 জনের মোট টাকা বলা আছে 7,000 টাকা, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 7,000 টাকা। তাহলে প্লাসটা এদিকে মাইনাস 1000 করে দাও, তাহলে এদিকে কত হচ্ছে 6,000, তাহলে 3x অর্থাৎ এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 6,000, তাহলে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 অর্থাৎ 2,000, এক্সের ভ্যালু 2,000, এক্সের ভ্যালু 2,000 হলে রাম কত টাকা পাবে 2,000 প্লাস 600 অর্থাৎ 2600 টাকা রাম পাচ্ছে। শ্যাম কত টাকা পাচ্ছে 2,000 প্লাস 400 অর্থাৎ 2400 টাকা পাচ্ছে, আর যদু এক্স অর্থাৎ 2,000 টাকা পাচ্ছে। প্রথমে দুটো শূন্য অনুপাত করো, ব্যবসা শেষে মোট 3500 টাকা লাভ করে। এবার এখানে যখন টাকা উল্লেখ করা না থাকে এই ইনভেস্টের রেশিওটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদিকে প্রথমে দুটো অনুপাত, দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো 13, 2 দিয়ে কাটো হচ্ছে 12 আর 2 দিয়ে কাটো হচ্ছে 10, কত হচ্ছে এদিকে 20, 25, 35, টোটাল হচ্ছে 35 ইউনিট লাভ, কিন্তু এখানে বলা আছে 3500 টাকা, তাহলে 35 ইউনিটের ভ্যালু কত 3500, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100। এবার বলা আছে রাম কত টাকা পাবেন, রাম হচ্ছে 13 ইউনিট, 13 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু 100 হলে 13 ইউনিটের ভ্যালু কত হবে 1300 টাকা রাম পাবেন। এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে।
সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে, তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত? এটাকে এইভাবে ভাগ করো, টোটাল হচ্ছে 120 কিলোমিটার গতিবেগ, ঠিক আছে। আর টাইমটা হচ্ছে কত? টাইমটা হচ্ছে আমাদের বলা আছে 20 ঘন্টা। এবার সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, সম্পূর্ণ পথ কত আছে? সম্পূর্ণ পথ হচ্ছে 120, এর অর্ধাংশ মানে নিশ্চয়ই 60 কিলোমিটার গেছে। কত? এত অংশ সময়ে, 3/5 অংশ সময়ে। টাইমটা কত? টাইমটা হচ্ছে এই 20 ঘন্টা, 20 ঘন্টার 3/5, 3/5, 5 দিয়ে কাটো, 4 5 20, অর্থাৎ 3 4 12, ঠিক আছে, 12 ঘন্টাতে। এই যে অর্ধেক পথটা গেছে, সেই অর্ধেক পথটা কত ঘন্টাতে গেছে? 12 ঘন্টাতে। এইখানে এইটার আমাদের গতিবেগ চাইনি, চেয়েছে বাকিটার। তাহলে এখানে সে প্রথমে অর্ধাংশ পথ গেছে 60 কিলোমিটার, তাহলে এখানে বাকি আছে কত? 120-র মধ্যে 60 কিলোমিটার চলে গেছে, তাহলে বাকি আছে আর 60 কিলোমিটার পথ। এটার টাইমটা তার কত আছে? টোটাল 20 ঘন্টা টাইম ছিল, তার মধ্যে 12 ঘন্টা গেছে, বাকি আছে কত? আর 8 ঘন্টা টাইম আছে। এবার বাকি অংশেরই গতিবেগ আমাদের চেয়েছে, মানে এবার এই অংশটার গতিবেগ, অর্থাৎ স্পিড ইকুয়াল টু কি? ডিস্ট্যান্স বাই হচ্ছে সময়। 4 দিয়ে কাটো, 4 15 60, 4 দিয়ে কাটো, 4 2 8, তাহলে এদিকে কত? 7.5, ঠিক আছে, 7.5 এত কিলোমিটার প্রতি ঘন্টা। পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে পরপর অখণ্ড সংখ্যা, তাহলে একটা সংখ্যাকে এক্স ধরলাম আর একটা সংখ্যাকে x+1 ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর একটা সংখ্যা এক্স, দুটো সংখ্যা, এদের বর্গের পার্থক্য বলা আছে। বর্গ অর্থাৎ এই x+1 তার হোল স্কোয়ার, পার্থক্য মানে মাইনাস, আর এটার পার্থক্য, এটা কত বলা আছে? 37 বলা আছে। তাহলে প্রথমটাকে যদি আমরা a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কী হবে? a এর স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু বি মানে হচ্ছে 1, তাহলে ওই গুণ করলে 2xই হবে। আর এদিকে হচ্ছে প্লাস বি এর স্কোয়ার মানে কি? 1 এর স্কোয়ার মানে 1 হবে, আর এদিকে মাইনাস এক্স এর স্কোয়ার আছে, এটা ইকুয়াল টু হচ্ছে 37, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, এদিকে 2x প্লাস 1টা সমানের দিকে গেলে -1 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 1টা এদিকে -1 হবে, তাহলে 2x ইকুয়াল টু 36, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে x এর ভ্যালু আমরা 18 পেলাম। এখানে বলা আছে বৃহত্তম সংখ্যা, দুটো সংখ্যা, একটা হচ্ছে x+1 অর্থাৎ 18+1 অর্থাৎ 19, আর একটা হচ্ছে 18। এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? 19 হচ্ছে বৃহত্তম সংখ্যা। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার এবং 10 মিটার কমালে, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 160 মিটার, তাহলে l+b অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান কত হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 80। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। এবার বলা আছে যদি দৈর্ঘ্যটা 10 মিটার বৃদ্ধি পায়, এবার এটার আমরা তাহলে কি দৈর্ঘ্যটা 10 মিটার কমে এবং প্রস্থটা 10 মিটার বাড়ে, তবে একটা বর্গক্ষেত্রে পরিণত হয়। তাহলে এখানে বর্গক্ষেত্রের যদি বর্গক্ষেত্র বের করার সময় আমরা এইটাকে এভাবেই পরিসীমাটাকে বের করি, মানে প্রথমে এখানে পরিসীমাটা বের করেছি, ঠিক একই রকমভাবে এই দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির পরে যদি পরিসীমাটা বের করি, দেখো কত উত্তর আসছে। প্রথমে দৈর্ঘ্যটাকে 10 কমাচ্ছে, ঠিক আছে, প্লাস কি প্রস্থটাকে কি 10 বাড়াচ্ছে, এটা ইকুয়াল টু এবার 160। তাহলে এদিকে দেখো প্লাস মাইনাস তো কাটাই যাবে, 2 দিয়ে কাটো 80, ঠিক আছে। তাহলে এখানে দেখো l+b এটাও আমাদের 80 হলো। এটা আমাদের কিসে পরিণত হলো? এটা আমাদের বর্গক্ষেত্রে পরিণত হলো, অর্থাৎ স্কোয়ারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বর্গক্ষেত্র লিখলাম। তাহলে এখানে এই যে আয়তক্ষেত্রের যেটা পরিসীমা, তাহলে এখানে বর্গক্ষেত্রের এই ক্ষেত্রেও দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা এলো, এটা যখন বর্গক্ষেত্রে পরিণত হলো তখনও সেটাই একই এলো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেমন 160 মিটার, তাহলে এখানে বর্গক্ষেত্রের যে পরিসীমা সেটাও আমাদের কত হবে? 160 মিটারই হবে।
যেহেতু এটাও একই এলো, এটাও একই এলো, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হলো? 160 হলো। আর বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানি? 4 গুণিত বাহু, আর এইটা ইকুয়াল টু হচ্ছে 160। তাহলে 4 4 16 অর্থাৎ 40, বাহুটা হচ্ছে 40। এবার বলা আছে একটা বাহু বর্গক্ষেত্রের প্রতিটাই, অর্থাৎ এটা যদি বর্গক্ষেত্র হয় প্রতিটা বাহুই আমাদের 40 40 করে থাকবে, ঠিক আছে, যেহেতু প্রতিটা বাহু সমান। এবার একটা বাহু আমাদের কি বলা আছে? এবার কি বলা আছে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল যদি দৈর্ঘ্যকে 10 মিটার কমাচ্ছে, তাহলে 40কে প্রথমে 10 মিটার কমিয়ে দাও, মানে কত হলো? 30 হলো। এটা হলো আমাদের দৈর্ঘ্য। 40কে আবার 10 মিটার বাড়িয়ে দাও, কত হবে? 50। এটা হবে আমাদের প্রস্থ। এবার এই দৈর্ঘ্য ইন্টু এটা দৈর্ঘ্য পেলাম, এটা প্রস্থ পেলাম। এবার এদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3 5 1500, ঠিক আছে, 1500 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। বাক্সটির উচ্চতা বলা আছে 110 সেন্টিমিটার, শুধু 10 সেন্টিমিটার, এবং ভেতরের প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে খরচ হলে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হবে? প্রতি বর্গ সেমি মানে যে রূপোর পাতটার টোটাল বর্গক্ষেত্রটা আমাদের বের করতে হবে। বর্গ সেমি সবসময় টোটাল বর্গক্ষেত্র বলছি, টোটাল ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। রূপার যে পাতটা আছে সেই পাতটার টোটাল আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কেন বুঝতে পারলাম যে ক্ষেত্রফল বের করতে হবে? এখানে বর্গ সেমি যখন আছে, এই বর্গ সেমি সবসময় আমাদের কিসে থাকে? ক্ষেত্রফলে থাকে, ঠিক আছে। সেমি থাকলে আমরা কি করতাম? টোটাল পরিসীমাটাকে আমরা বের করতাম। তাহলে এখানে বর্গ সেমি, যখন বর্গ সেমিতে এত টাকা খরচ হচ্ছে, তাহলে প্রথমে আমাদের বর্গ সেমি বের করতে হবে। তাহলে একটা পাত যার ভূমিটা কি বর্গাকার একটা ভূমি, তাহলে ভূমিটা আমাদের হচ্ছে এরকম একটা বর্গাকার ভূমি। এবার এরকম একটা বাক্স আছে, এদিকে আমাদের এদিকে যেমন ভূমি আছে, এদিকেও নিশ্চয়ই ভূমি আছে, ঠিক আছে, এদিকেও ভূমি আছে। চারকোনা বাক্স যেহেতু আছে, মানে এদিকেও আমাদের চারকোনা এরকম আছে, ঠিক আছে। ছবিটা আমাদের আঁকা হয়নি, কিন্তু এদিকে যখন নিচে চারকোনা থাকবে ওপরেও চারকোনা থাকবে। এবার এই প্রতিটা বাহু কত হবে? এর বাহুটা যদি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 144 বর্গ সেমি, তাহলে বাহুর স্কোয়ার হচ্ছে সবসময় ক্ষেত্রফল, আর এটা ইকুয়াল টু 144 বলা আছে, তাহলে স্কোয়ার উঠে এদিকে কী হবে? রুট হবে। তাহলে বাহু ইকুয়াল টু কত? বাহু ইকুয়াল টু হচ্ছে 12 সেমি। তাহলে বাহু যদি 12 সেমি হয়, তাহলে এই বাহুগুলো হচ্ছে 12 সেন্টিমিটার। আর এই বর্গাকার এই যে মেঝের ক্ষেত্রফল বলা আছে 144 বর্গ সেমি। এদিকে 144 হলে এদিকেও 144 হবে। টোটাল আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এদিকে 144 হলে এদিকেও 144, মানে কত হবে? 288 টোটাল ক্ষেত্রফল হলো। এবার আমাদের উচ্চতা বলা আছে 10 সেমি, তাহলে এবার এই বরাবর, অর্থাৎ এই লম্বা বরাবর আমাদের এবার ক্ষেত্রফল বের করতে হবে। এই বরাবর কি করে বের করব? যখন আমরা এই পরিসীমার সাথে, মানে এই ওপরের যে ওপরকার এই রূপোর পাতের যে পরিসীমা, অর্থাৎ প্যারিমিটারের সাথে যদি হাইটকে গুণ করব, প্যারিমিটারটাও আমাদের সেমিতে হয়, হাইটটাও আমাদের সেমিতে হয়। সেমি আর সেমি গুণ করলে আমাদের বর্গ সেমি হবে, ঠিক আছে। প্যারিমিটারের সাথে হাইট গুণ করলে আমাদের কি হয়? উচ্চতা হয়। তাহলে প্যারিমিটার কত হবে? তাহলে বর্গক্ষেত্রের যে প্যারিমিটার, অর্থাৎ পরিসীমার ফর্মুলা কি? 4 গুণিত বাহু হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তাহলে 4 12 48, এটা হচ্ছে প্যারিমিটার, ঠিক আছে, 48, এটা হচ্ছে পরিসীমা। এবার পরিসীমার সাথে উচ্চতা গুণ করো 10, উচ্চতা 10 বলা আছে, তাহলে প্যারিমিটার কত হবে? 480, ঠিক আছে, 480 বর্গ সেমি। এবার 480টাকে এবার যোগ করো, তাহলে কত হচ্ছে? 8 8 8 16 6, হাতে থাকলো 1, 4 2 6 7, 768। এবার এটা হচ্ছে টোটাল আমরা এরিয়া পেলাম। এবার প্রতি বর্গ সেমিতে 10 টাকা, মানে 1 বর্গ সেমিতে 10 টাকা খরচ হচ্ছে। তাহলে 786 বর্গ সেমিতে কত টাকা খরচ হবে? তাহলে এটার সাথে 10 গুণ করে দাও, তাহলে 7 6 8 0, 7680 টাকা খরচ হবে। এক ব্যক্তি 14 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে।
প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য তাকে 6 মিনিট থামতে হয়, তাহলে 90 কিমি পথ কতক্ষণে যাবে? টোটাল পথ 90 কিলোমিটার, সে এই 18 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছিল, তাহলে তো তার সে যদি টানা যেত তাহলে তার কত সময় লাগতো? তাহলে এদিকে 90 কিলোমিটার আর এদিকে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ সমান সময় 5 18 90, 5 ঘন্টা এদিকে সময় লাগতো সে যদি টানা যেত। কিন্তু সে 7 কিলোমিটারে কি 6 মিনিট করে থামছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এইভাবে একটু লিখবো যে 7 কিলোমিটারে সে থামছে কত? 6 মিনিট। টোটাল এখানে কত কিলোমিটার পথ? 90 কিলোমিটার পথ আছে, টোটাল 90 কিলোমিটার পথ আছে। তাহলে 7 কিমির সাথে এমন সংখ্যা গুণ করবো যেন 90-এর বেশি না যায়। তাহলে 7 বারং 84, তাহলে 7 বারং 84 কিলোমিটার। তারপরে যখন তুমি 7 আবার যাবে তখন সে তো পৌঁছে যাচ্ছে, তারপরে আমরা বের করব না। কি বললাম? এই যে 84 কিলোমিটার পথ যাচ্ছে তখন সে থামছে কত? 6 বারং 72 মিনিট কিন্তু সে থামছে, ঠিক আছে? 6 বারং 72 মিনিট সে থামছে। তাহলে 84 কিলোমিটার যখন যাচ্ছে তারপরে যখন আবার 6 কিলোমিটার যাবে তখন তো পৌঁছে যাচ্ছে, তখন লাস্টের আর টাইমটা লিখবো না, তখন তো আর সে থামছে না, ঠিক আছে? 84 কিলোমিটার যাওয়ার পর সে তখন যখন আবার হাঁটতে শুরু করছে তখন সে 90 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে, সেখানে তো আর সে রেস্ট নিচ্ছে না, তাহলে এখানে আমাদের আর টাইমটাই করব না। তাহলে এখানে 84 কিলোমিটার যেতে সে থামছে কত? 72 মিনিট। 72 মিনিটটাকে একটু ভাঙো, 60 মিনিট প্লাস হচ্ছে কি 60 প্লাস 12 মিনিট, তাহলে 60 মিনিট সমান কি? 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে সে রেস্ট নিচ্ছে কত? 1 ঘন্টা 12 মিনিট। ক্লিয়ার? তাহলে প্রথমে তার 5 ঘন্টা টাইম লেগেছিল, প্রথমে তার 5 ঘন্টা আর এখন হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 5-এর সাথে 1 যোগ করো, অর্থাৎ তার যে টোটাল টাইমটা লাগবে 6 ঘন্টা 12 মিনিট কিন্তু তার সময় লাগবে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যে ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% ঠগায়, মোট লাভের শতকরা হার কত? এটা আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাতেই হবে, ঠিক আছে? এই ফর্মুলাতে আমাদের অ্যান্সারটা আসবে। দেখো প্রথমে 10% করে উভয় করেই ঠগাচ্ছে, এখানে অ্যাকচুয়াল এইভাবে অ্যান্সারটা আসবে না, কিন্তু এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটাতে কিন্তু এইভাবেই অ্যান্সারটা আছে। তাহলে এখানে প্রথমে 10 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 10-এ 100, তলায় হচ্ছে 100, তাহলে এদিকে হচ্ছে 20 প্লাস হচ্ছে কত? 20 প্লাস 1 মানে হচ্ছে 21%। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম এবং এ ও বি একত্রে যদি এ ও বি একত্রে 6 দিনে কাজ করে তবে সেই কাজ এ একা কত দিনে কাজ করবে? তাহলে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে এ কত করবে? 2 ইউনিট কাজ করবে। এবার বলা আছে এ ও বি একত্রে 6 দিনে কাজ করছে, এখান থেকে টোটাল কাজটা আমরা বের করব। টোটাল ওয়ার্কটা কি করব? আমরা কি জানি যখন দিন বের করি টোটাল ওয়ার্ককে ইফিসিয়েন্সির সাথে ভাগ করলে আমরা দিন পেয়ে যাব। তাহলে টোটাল ওয়ার্ক যদি বের করি তাহলে দিনের সাথে ইফিসিয়েন্সিকে গুণ করতে হয়, তাহলে দিনের সাথে কি করব? ইফিসিয়েন্সিকে গুণ করব। এখানে দিন কতটা আছে? এ আর বি এর দুজনের বলা আছে দিন 6 দিনে কমপ্লিট করছে, দুজন বলা আছে মানে আমরা দুজনের ইফিসিয়েন্সি নেব, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। এখানে যদি একজনের ইফিসিয়েন্সি বলতো তাহলে আমরা যার ইফিসিয়েন্সি বলতো তার ইফিসিয়েন্সির সাথে কিন্তু গুণ করতাম, এ বললে এর ইফিসিয়েন্সির সাথে গুণ করলে টোটাল ওয়ার্ক পেতাম, বি বললে বি এর ইফিসিয়েন্সির সাথে গুণ করলে আমরা টোটাল ওয়ার্ক পেতাম, কিন্তু এখানে দুজনই বলা আছে তাহলে দুজনের এফিসিয়েন্সি দিয়ে গুণ করব, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম কত? 3 6 18 ইউনিট, ঠিক আছে? এবার বলা আছে এ একা কত দিনে কাজটা শেষ করবে। এবার দিন আমাদের চেয়েছে, দিনের তো আমাদের এটা ফর্মুলা যে টোটাল ওয়ার্ক হচ্ছে 18, টোটাল ওয়ার্কটা হচ্ছে 18 ইউনিট। এবার এ এর ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, 2 ইউনিট করে কত দিন সময় লাগবে? 9 দুগুণে 18 অর্থাৎ 9 দিন সময় লাগবে। এভাবেই তো আমরা দিনটাকে বের করি, অর্থাৎ 9 দিন। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত এত হয় তবে বর্তমান বয়সের পার্থক্য কত? তাহলে এখানে মাদার আর সন সেটার ওই প্রেজেন্টের রেশিও কত বলা আছে?
প্রেজেন্ট রেশিও 7:1 বলা আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট রেশিও। এবার এখানে আমাদের কি বলা আছে, 5 বছর পরে বলা আছে, তাদের রেশিওটা কত হচ্ছে, 4:1 হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এই দেখো এই দুটোর ডিফারেন্স আমাদের আলাদা আছে, এটাকে সমান করব। তাহলে এখানে এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 6, আর এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে 6 আর 3-এর লসাগু কত, 6 হয়, 6 আর 3-এর লসাগু 6। তাহলে 6 করতে গেলে এটাকে আমরা এদিকে আমরা 2 দিয়ে গুণ করব প্রতিটাকে, আর এদিকে আমরা 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে 7কে 1 দিয়ে গুণ করলে তো 7ই হবে, আর 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, আর 2 দিয়ে এটা গুণ করলে হবে 8, আর এদিকে হচ্ছে 2। দেখো 7 ইউনিট ছিল, 8 ইউনিট হতে 1 ইউনিট পরে 8 হচ্ছে, 1 ইউনিট ছিল 1 ইউনিট পরে এটা 2 হচ্ছে, কিন্তু এখানে বলা আছে 5 বছর পরে, এখানে পাচ্ছি আমরা 1 ইউনিট পরে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5 বছর। তাহলে এখানে বলা আছে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, তাহলে তাদের বর্তমান বয়স কত, তার মায়ের বয়সটা কত হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 5 হলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, 5 7 35 আমরা এখানে লিখছি, ঠিক আছে। আর তার ছেলের বয়সটা কত হবে, 1 ইউনিটের ভ্যালু 5, এদের বয়সের পার্থক্য কত হবে, 35 থেকে 5 মাইনাস করো, অর্থাৎ 30 বছর। চৌবাচ্চাটার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, ঠিক আছে, মানে এই ধরলাম এ নল দিয়ে খালি হয়, এটা হচ্ছে 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। তাহলে এই এ ইউনিট তো খালি করে, আর কি বলা আছে, প্রবেশ করালে আরেকটা নল ধরলাম বি নল, এটা দিয়ে প্রবেশ করায় মানে প্লাস, আর খালি করে মানে মাইনাস। এবার কতক্ষণ সময় লাগে, 24 মিনিট। তাহলে 8 আর 24-এর লসও কত হবে, 24 ইউনিট হবে। তাহলে এ নল দ্বারা খালি করছে কতক্ষণে, 3 8 24, আর এদিকে 24কে 24, মানে এ নল দ্বারা খালি করছে 3 ইউনিট, নিশ্চয়ই ভর্তি করছে 4 ইউনিট করে বি নল, ঠিক আছে। 4 ইউনিট করে ভর্তি করছে, আবার 3 ইউনিট করে খালি করছে, তবেই তো আমাদের এখানে 1 হবে। তাহলে বি এর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম কত, 4 ইউনিট করে, মানে বি নলটা আছে 4 ইউনিট করে প্রবেশ করাচ্ছে। কিন্তু এখানে বলা আছে একটা নল আছে, সে প্রতি মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করাচ্ছে, কিন্তু এখানে আমরা পাচ্ছি কত, 4 ইউনিট করে জল প্রবেশ করাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 5, এটা বলতে পারি কি না। এখানে আমরা পেলাম এই বি নলটা দিয়ে 4 ইউনিট করে জল প্রবেশ করাচ্ছে, কিন্তু এখানে বলা আছে একটা নল আছে, এই নল 5 লিটার করে জল প্রবেশ করাচ্ছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5/4 লিটার। বলা আছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরবে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু যেটা পেলাম যে 5/4 লিটার, তাহলে এখানে 24 ইউনিট যেটা পেয়েছি, এখানে আমাদের আর কিছু বের করতে হবে না। এখানে যে 24 ইউনিট পেয়েছি, তাহলে 24 ইউনিটের ভ্যালু কত হবে, এটাই তো টোটাল ট্যাঙ্ক আমাদের। তাহলে 24 ইউনিটে কত লিটার জল ধরবে, তাহলে 5/4, অর্থাৎ 4 6 24, 5 6 30, অর্থাৎ 30 লিটার কিন্তু জল ধরবে, ঠিক আছে, 30 লিটার। এই কোশ্চেনটা আমাদের এই অপশানগুলো ভুল আছে, এটা আমাদের 30 উত্তর হবে, ঠিক আছে, 30 লিটার অ্যান্সার হবে। এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত। তাহলে এখানে আমরা এই 2 বছর যেহেতু বলা আছে, তাহলে এটা আমরা এইভাবে করব যে x + y + xy/100, তাহলে 8 + 8 + 8 8 64/100, এটা আমরা কি পেলাম, সরাসরি CI পেলাম, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 8 8 16, আর এদিকে 16, আর এদিকে হচ্ছে যোগ চিহ্ন, 2 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 0.64, ঠিক আছে, 0.64, এটা হবে 16.64, এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখানে বলা আছে 83.2, তাহলে এইটার ভ্যালুই হচ্ছে কত, 83.2, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু তাহলে তলায় হবে, এটা চলে আসবে 0.64টা। তাহলে এই দশমিকটা উঠাতে গেলে ওপরে 100 দিয়ে ভাগ করলাম, দশমিকের পর দুটো সংখ্যা, আর এই দশমিক উঠাতে গেলে নিচে 10 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে টোটাল পরিমাণ এই অঙ্কগুলো আমাদের পার্সেন্টেজে এলো, ঠিক আছে, মানে এটা আমাদের সুদ এলো, এইটা আমাদের সবসময় এই প্রিন্সিপালটা আমাদের 100 ধরতে হয় এই নিয়মে করলে। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে গণিত 100 করে দাও। তাহলে এদিকে এই একটা শূন্য কাটা যাবে, 8 দিয়ে কাটো, 8 2 16, 0 8 8 64, 8 দিয়ে কাটো, 8 একে 8, 0 4 8 32,
এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটো, এটা কাটলে হবে 50, 50 × 10 অর্থাৎ 500। এই চক্রবৃদ্ধি সুদের নিয়মটা বলে রাখি, এই চক্রবৃদ্ধি সুদের তোমাদের যত টাইপের আছে সেটা তোমাদের করতে হবে। যেমন একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে পি ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেটের বাইরে n, ঠিক আছে, এই নিয়মে একটা করতে হবে। তারপর এই পার্সেন্ট, এই 8%, এটা থেকে আমাদের একটা এই আসল আর সুদ আসল বের করা হয়, এটা এভাবে বের করতে হবে। একটা আমাদের এইভাবে বের করতে হয়, ঠিক আছে, এখানে তোমরা সরল সুদ পাবে। এইভাবে যতগুলো টাইপ আছে ততগুলো টাইপ করতে হবে, আর এটা একটা টাইপ। এই টাইপগুলো মনে রাখতে হবে, কারণ কোন টাইপ কখন কাজে লাগবে সেটা পরীক্ষা হলে তোমরা বুঝতে পারো। যেমন এইখানে যখন আছে তখন আমরা এই টাইপটা বের করলাম, যখন এই নিয়মটা করলাম তখন ডাইরেক্ট আমরা সিআই পেয়ে গেলাম, এটা সমান এটা। যদি এখানে আমাদের 3 বছর বলতো তখন আমরা কি করতাম, তখন আমরা এই নিয়মে করতাম, অর্থাৎ এখান থেকে তুমি প্রিন্সিপাল পাবে আর একটা সুদ আসল পাবে, এই নিয়মে করতাম কিংবা এই নিয়মে করতাম, ঠিক আছে। যদি তোমাকে টাইম বের করতে বলে তখন তোমাকে এই নিয়মে করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু এই চক্রবৃদ্ধি সুদের কিন্তু সমস্ত টাইপ জেনে রাখতে হবে। 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছতে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? স্থান দুটির মধ্যে দূরত্ব ধরলাম x কিলোমিটার, ঠিক আছে। তাহলে টাইম দেখো বলা আছে কি, এই অঙ্কগুলো এইভাবে ধরতে হবে যে টাইম বেশি বলা আছে, যখন টাইম বেশি বা কম বলা থাকবে মানে কি পার্থক্য বলা আছে টাইমের, আর টাইমের পার্থক্য টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। দূরত্বকে আমরা x ধরেছি, বাই প্রথমটার গতিবেগ হচ্ছে 40। এখানে বেশি বা কম বলা থাকলে পার্থক্য, মোট বলা থাকলে এখানে যোগ করতাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা মাইনাস লিখবো, আর একটা হচ্ছে x তলায় কত 60, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 2 × 2 একে 3/2 ঘন্টা। 240 হয়ে যাবে লসাগু 40 আর 60-এর, তাহলে 4 × 6 = 24, একটা হচ্ছে 6x মাইনাস হচ্ছে 4x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে ওপরে 2x, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 240, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 3, তলায় হচ্ছে 2। 2 দিয়ে কাটো, 12 × 2 = 40 অর্থাৎ 120, 2 দিয়ে হচ্ছে 60। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে x ইকুয়াল টু হবে 3 × 6 = 18, 180, ঠিক আছে। এখানে বলা আছে স্থান দুটির মধ্যে দূরত্ব x ধরেছিলাম, আর x এর ভ্যালু কত পেলাম 180। 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 করে বৃদ্ধি পায়, তবে 2 জন লোকের গড় বয়স কত? 12 জন এই অভিনেত্রী ছিল, তার মধ্যে 24 বছর আর 26 বছর 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এসেছে। তাহলে 2 জন মহিলার বয়স কত ছিল? এদিকে 20 × 20 = 40, 50 বছর ছিল 2 জন মহিলার বয়স। এবার মহিলার পরিবর্তে এখানে 12 জন ছিল, 2 জন চলে গেছে, আবার 2 জন এসেছে, মানে 12 জনই আছে, এখানে সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন 50 জন বয়সটা ছিল, সে যখন পুরুষ দুটো এলো তখন কি হলো, গড় বয়স 2 করে বৃদ্ধি পেল। তাহলে 12 জনেরই এই 2 করে বৃদ্ধি পাবে, তাহলে মোট বয়স কত হবে, 12 × 2 = 24। তাহলে ওই যে 2 জন বৃদ্ধি পেল, মানে 2 জন পরিবর্তন হলো বলে গড় বয়স 2 বৃদ্ধি পেল, বলে 2 জন পরিবর্তন হলো বলে গড় বয়স যে 4 বৃদ্ধি পাবে না, প্রতি সবারই আমাদের 2 করে বৃদ্ধি পাবে। তাহলে 12 জনেরই 2 করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে 12 × 2 = 24, ঠিক আছে। অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করলে টোটালটা পাই, তাহলে 12 × 2 = 24 অর্থাৎ 24 বৃদ্ধি পাবে। তাহলে 50 ছিল, এবার 24 বৃদ্ধি পেয়ে কত হবে বয়সটা, তাহলে এখানে 74 হবে। তাহলে এখানে 2 জন লোকের যে বয়স হবে সেটা হবে 74, মানে এই 50 জনের ব্যক্তিটি তো চলে গেছে, 2 জন মহিলা। এবার এখানে যে এসেছে 12 বছর বৃদ্ধি পেয়েছে, মানে এর বয়সটা হচ্ছে 74 বছর 2 জন ব্যক্তির। এবার বলা আছে গড় বয়স কত, তাহলে গড় অর্থাৎ সামকে, অর্থাৎ টোটাল যেটা আছে, টোটালকে যখন তুমি যজন বলবে, 2 জন আছে, 2 জন দিয়ে ভাগ করে দেবে, তখন অ্যাভারেজ পেয়ে যাবে। তাহলে 37 × 2 = 74, ঠিক আছে, 37 বছর। x + y + z
ইকুয়াল টু 9, তাহলে এই আর এটা ইকুয়াল টু কত 31, আর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড সমান কত। তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের যে ফর্মুলা, এই যে এইটা মানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড, এটার যে ফর্মুলা, এটার ফর্মুলা আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এটা ব্র্যাকেটে গণিত, আরেকটা ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে কত মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে আর কি পড়ে থাকলো জেড এক্স। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এক্স ওয়াই জেডের ভ্যালু আমাদের বলাই আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু আমাদের 9 বলা আছে, তাহলে এখানে আমরা 9 লিখলাম, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে এবারই করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার জেড স্কোয়ারের ভ্যালু কত আছে 31 আছে। এবার প্রতিটাকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। এটাকে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে আমাদের এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্সের ভ্যালু আবার বের করতে হবে। কি করে বের করব, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু 9 আছে, তাহলে এটাকে আমরা দুই দিকেই আমরা স্কোয়ার করব, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এটা সমান কি এদিকে 9-এর স্কোয়ার, দুদিকেই আমরা বোথ সাইডেই আমরা স্কোয়ার করে দেব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2 এখানে লাস্ট কী আছে জেড এক্স, ঠিক আছে। এটা ইকুয়াল টু হচ্ছে 81। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু আমাদের বলা আছে 31, তাহলে এদিকে 31 লিখলাম, প্লাস এখানে এইটির মধ্যে এবার 2 যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ইকুয়াল টু কত 81 প্লাস 31, এদিকে গেলে মাইনাস 31 হয়ে যাবে, তাহলে এদিকে কত হচ্ছে 0, এদিকে 5 3 8, তাহলে 2 দিয়ে এটা কাটা দিলে কত হবে, তাহলে এটাকে বিয়োগ করে 50 পেলাম, 2 দিয়ে এটা কাটা দিলে কত হবে 25 হবে, ঠিক আছে 25, তাহলে এক্স প্লাস ওয়াই এটার ভ্যালু কত পেলাম এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের ভ্যালু 25, তাহলে এদিকে 9 তো আছেই, এবার ব্র্যাকেটে 31, এই মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্রতিটি প্লাস হয়েছে, তাহলে এটার ভ্যালু আমাদের কত পেলাম 25 পেলাম, এদিকে মাইনাস 25 করো, তাহলে এদিকে কত হচ্ছে তাহলে 9 × 6 অর্থাৎ 6 9 54, ঠিক আছে 6 9 54, এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে 80% অঙ্কে পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। তাহলে এখানে আমাদের উভয় বিষয়ে আমাদের কতজন পাস করেছে চেয়েছে, তাহলে আমরা টোটালটা পাসের এটা বের করব। টোটাল আমাদের এই 100 হয় থাকে, পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100, 85% ইংরেজিতে পাস বলাই আছে, তাহলে ইংলিশে কতজন পাস করেছে 85 জন। আবার অঙ্কে পাস করেছে 80%, তাহলে এখানে ম্যাথে পাস করেছে কত 80%, অর্থাৎ 80 যোগ করো, এই দুটোকে যোগ করে দাও, তাহলে 5 8 8 16 165। এবার অল সাবজেক্টে কি করেছে 10% ফেল করেছে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট, এটা যেহেতু পাসের হার বের করছি, তাহলে 10% যদি ফেল করে নিশ্চয়ই 90% পাস করেছে, এটাকে আমরা মাইনাস করব। কেন মাইনাস করব, আমরা জানি যে এই ইংলিশটাও এর মধ্যে আছে, ম্যাথটাও এই অল সাবজেক্টের মধ্যেই আছে, না হলে মাইনাস না করলে দুবার রিপিট হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 5 আর এদিকে কত হচ্ছে 7 75, তাহলে উভয় বিষয়ে যে পাস করেছে টোটাল আমরা পাসের হারটা পেয়ে গেলাম 75 জন। কোশ্চেন 83, যখন তুমি এই 0 গুণ করবে, এটাকে তোমাদের যদি গুলিয়ে যায় যে দশমিকটা এইদিকে যাবে না আগে যাবে 10 গুণ করার সময়, এটাকে এইভাবে একটু মনে রাখবে যে দশমিক আছে 0 এর পেছনে দিকে আছে, 0 এই দশমিকটাকে এই 0তে টানবে, তাহলে 10 গুণ করলে এদিকে কত হবে 21.3 হবে বিয়োগ। এবার দুটোর পর দুটো 0 আছে, তাহলে এই দশমিকটাকে দু ঘর এইদিকে টানবে, এইদিকে 0 আছে সুতরাং এইদিকে টানবে, অর্থাৎ 3 2 1.3, ঠিক আছে। এবার যোগ চিহ্ন,
এবার 3টের পর 0 হবে, তাহলে এদিকে টানবে, এদিকে যেমন 2টো ছিল 2টোর পরে 0 এলো, এবার 3টে আছে 3টের পর, তাহলে 2 1 2 1.2। এবার আমাদের এটার সাথে প্রথমে যোগের কাজ করতে হয়, এটার সাথে এটা যোগ করে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 2121.2 এটা থেকে মাইনাস করব কি প্লাস করব কি 21.3, তাহলে এদিকে কত হচ্ছে 5.24 এটা। এবার এটা থেকে আবার এটাকে মাইনাস করতে হবে 321.3, এটাকে মাইনাস করলে কত হবে, তাহলে এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 1 2 8 1 18.21.2 অপশন ডিতে আছে। 125 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3125, তাহলে এখানে এই 125 আমরা কি জানি 5-এর কিউব হয় 125, আর এদিকে তো একটা x আছেই 3x, এটা ইকুয়াল টু এখানে 5-এর 5 বার 5কে 5 বার গুণ করলে 3125 হয়। ঠিক আছে, এখানে আমাদের এটাকে কেন করতে হবে, এখানে যখন আমরা 5-এর কিউব 125 হয় তখন এখানেও আমাদের 5-এর কিছু আনতেই হবে, আর না আনলে অ্যান্সার আসবে না। কেন আনতে হবে, যেন এই 5 কাটা যায়, তাহলে 3x এটা ইকুয়াল টু কত 5, তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে 5/3। কোনো এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থে রেখেছেন, রেখে দেখেছেন যে মেয়াদ শেষে সুদের পার্থক্য 160 টাকা, তাহলে আসলের পার্থক্য কত। তাহলে এখানে যখন সুদের পার্থক্য আছে মানে আসলের পার্থক্য হবে। ঠিক আছে, মানে এখানে তুমি সরাসরি যদি আসলের ফর্মুলা অ্যাপ্লাই করো যে প্রিন্সিপাল ইকুয়াল টু 100 গণিত ইন্টারেস্ট কত আছে 160, নিচে রেট 8% ইন্টু টাইম হচ্ছে 4। এখানে যখন তোমার সুদের পার্থক্য বলা আছে তখন তোমাদের আসলের পার্থক্যও হবে, কারণ এইখানে এইটাকে তুমি যদি বেসিকভাবে করতে যাও, দেখো সুদের পার্থক্য বলা আছে, সুদ ইকুয়াল টু কি জানি PRT/100, তাহলে পি আর হচ্ছে 8 রেট আর 4 এটা বাই 100, আর এদিকে হচ্ছে পি গণিত 8 ইন্টু 4 এটা বাই হচ্ছে 100, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 160। একটাকে পি ধরলাম আর একটাকে আমরা কিউ ধরি, পার্থক্য সুদের পার্থক্য যেহেতু বলা আছে। তাহলে এদিকে দেখো 100 যদি আমাদের লসাগু হয়, তাহলে এদিকে দেখো 4 8 32 পি হবে, আর এদিকে হবে 4 8 32 কিউ, এটা ইকুয়াল টু 160। কোনাকুনি যদি গুণ করো, দেখো এদিকে হচ্ছে 16,000, তাহলে 32 যদি কমন নাও, তাহলে এদিকে দেখো এদিকে পি আর কিউ এই সুদের আসলের পার্থক্যটা দেখো এদিকে হবে, তাহলে এদিকে হচ্ছে 16,000, তলায় এই 32টাকে এদিকে নিয়ে চলে এসো, 16 দিয়ে কাটো, এদিকে হচ্ছে 1000, 16 দিয়ে কাটো, 16 দুগুণে 32, 2 দিয়ে কাটো 500। তাহলে এখানে সুদের পার্থক্য যখন ছিল আমরা এইভাবে বের করলাম। এবার এইখানে যে আসলের পার্থক্য দেখো কত হলো 500 টাকা। এখানে যখন এরকম বলা থাকবে যে সুদের পার্থক্য বলা আছে, সরাসরি তুমি আসলের পার্থক্য চেয়েছে তখন সরাসরি অ্যান্সার করে দেবে। সুদের পার্থক্য বলা থাকলে আসলের পার্থক্য অটোমেটিক বেরিয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 4 16 40, 4 দিয়ে কাটো 10, 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো 50 দুগুণে 100, তাহলে 50 ইন্টু 10 অর্থাৎ 500, তাহলে এটাও 500 এলো, দেখো এটাও 500 এলো। পরীক্ষা হলে এটা এত বড় করবে না, এইটা পরীক্ষা হলে করবে। এখানে শুধু ট্রিক্সটা কি মনে রাখবে, সুদের পার্থক্য বলা আছে, এখানে আসলের পার্থক্য চেয়েছে মানে আমাদের আসলের এটাই অ্যান্সার হবে। এরকম অঙ্ক থাকে কিসের, একটা আয়তক্ষেত্রের, যে দৈর্ঘ্য এত % বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল এত বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রস্থ কত বৃদ্ধি পাবে, সিম্পল প্রস্থর ফর্মুলা ফেলে দেবে। ঠিক আছে, এরকম অঙ্ক। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।